আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি ন্যারেশন বা স্পিচ মানে হচ্ছে উক্তি পার্ট 5। ইতিপূর্বে কিন্তু আমরা 4টি পর্ব দিয়েছি। প্রথম 3টি ভিডিওতে কিন্তু বেসিক ডিসকাশন করা হয়েছে এবং একটা রুল কিন্তু 1 থেকে 4 পর্যন্ত রুল করা হয়েছে। একদম যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা ভিডিও, যে 1 থেকে 1, 2, 3 কিন্তু মৌলিক ডিসকাশন দেখে আসলে অবশ্যই তোমরা প্যাসেজ ন্যারেশনটি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর যারা খুবই ভালো আগে থেকেই পারো তারা ভিডিওটি স্কিপ করতে পারো অথবা রিভিশন করে যেতে পারো। দেখো যে আমরা এইখানে কিন্তু রুল 5 থেকে করাবো, রুল 5 থেকে 8 পর্যন্ত করাবো এই ভিডিওতে। রুল 5 এটা কিন্তু দেখো প্যাসেজ ন্যারেশনের নিয়ম। দেখো রুল 5 এ কি, যখন একটি প্যাসেজে পরপর একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, কি থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, এবং সেটা যদি একই বক্তার বক্তব্য পেশ করা হয় সেক্ষেত্রে পরবর্তী সেন্টেন্সকে দেখো এখানে আমি অনেকগুলো লিখেছি, তুমি কিন্তু যে কোনো একটা দেখো অ্যান্ড দ্বারা যুক্ত করা যায় পরবর্তী সেন্টেন্সটাকে, অ্যান্ড তারপরে অ্যাডেড দ্যাট অথবা অলসো অ্যাডেড দ্যাট। দেখো 3টা বাক্য থাকলে তখন অলসো অ্যাডেড দ্যাট লিখবে, অথবা এগেইন সেইড দ্যাট, অথবা ফার্দার সেইড, অথবা ফার্দার অ্যাডেড দ্যাট। এতগুলো নিয়ম লেখার কারণ হচ্ছে যে বিভিন্ন গ্রামারে রাইটার কিন্তু বিভিন্নভাবে উত্তর করেছে, এক রাইটার একভাবে। এই জন্য আমরা সবগুলোই দিয়েছি, যা তুমি এইটাতে আমার এখানে ধরো আমি শুধু এডিট দ্যাট লিখলাম, অন্যটাতে যা ফার্দার সেইড দ্যাট, তুমি কিন্তু একটু সমস্যায় পড়ে যাবে। এখানে সবগুলো দেখো লিখেছি, কিন্তু তুমি শুধুমাত্র একটা লিখবে এখন তোমার যেটা ইচ্ছা। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডেড দ্যাট অ্যাসার্টিভের ক্ষেত্রে অথবা অলসো অ্যাডেড দ্যাট এইটাই ব্যবহার করব, যে এইটা যে কোনো একটা তোমরা ব্যবহার করে উত্তর করবে। এরপর দেখো কি করা হয়, ইত্যাদি দিয়ে যুক্ত করা হয় বা আলাদাভাবে উল্লেখ করা যায়, তবে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আলাদা করার কোনো প্রয়োজন নাই। 6 থেকে 7 পর্যন্ত যে সেন্টেন্স ন্যারেশন আছে তখন আলাদা উত্তর করব। এছাড়া প্যাসেজ ন্যারেশন আলাদা উত্তর করার প্রয়োজন না, এটা আমরা দেখাবো না। একটা এক্সাম্পল রেখেছি, দেখো আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। আই হ্যাভ নট ইটেন এনিথিং ইয়েট, মানে আমি এখন পর্যন্ত কিছু খাই, যদিও এখন পর্যন্ত কিছু খাইনি, সেইট কামাল, কামাল বলল। আমরা কিন্তু দেখো একটা রুলে শিখিয়েছি, অনেক সময় বক্তা কিন্তু ডাইরেক্ট ন্যারেশনে বক্তা কোথায় থাকে, শেষে থাকে, সেটা কিন্তু প্রথমে এনে করতে হবে। এবং কিন্তু দুইটাই কি বাক্য, অ্যাসার্টিভ বাক্য। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো সেইট টু নাই, তাহলে কিন্তু অবশ্যই আমরা কি লিখতে পারি, কামাল সেইট, সেইডই কিন্তু লিখতে পারি। দেখো কামাল সেইড। আচ্ছা, এরপরে আমরা কি করব, যেহেতু অ্যাসার্টিভ বাক্য তাহলে অবশ্যই কি করব, একটা দ্যাট ব্যবহার করব। দ্যাট, এখন দেখো যে আই কোন পারসন, অবশ্যই ফার্স্ট পারসন কামালকে অনুসরণ করবে, কামাল থেকে কি আসবে, সাবজেক্ট, দ্যাটের পরে একটা সাবজেক্ট বসবে, তাহলে কিন্তু দেখো হি হলো। এটা কিন্তু এইভাবে দেখো অনেক বইয়ে কিন্তু কে দেওয়া আছে, এর মানে কি এটা কামাল থেকে হিটা আসছে, এরকম উল্লেখ করা থাকে। তোমরা দিলেও দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। এরপরে দেখো এটা কোন টেন্সে আছে, অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটা কি হবে, অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে, তাইলে কি হবে, হির সাথে কিন্তু ওয়াজ হয়, হি ওয়াজ হাংরি। আচ্ছা, এ পর্যন্ত কিন্তু তোমরা সবাই কিন্তু অলরেডি যারা আমার সবগুলো ভিডিও দেখেছো তারা কিন্তু পারবে, কিন্তু এইখানে কি নতুন একটা কাজ, যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আছে আই হ্যাভ নট ইটেন এনিথিং ইয়েট, যদিও এখন পর্যন্ত কিছু খাইনি, এই বাক্যটিকে আমরা যুক্ত করব কি দ্বারা, দেখো অ্যান অ্যাডেড দ্যাট, আলাদাও করা যায় কিন্তু আলাদা প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে করবে না, অ্যান অ্যাডেড দ্যাট। তাহলে কিন্তু আমরা এইভাবে লিখবো যে আরও যুক্ত করা যায়। তাহলে এখানে দেখো আই ফার্স্ট পারসন আবারও কি কাকে অনুসরণ করবে, কামালকে, এই ক্ষেত্রে আমরা আবারও কি লিখতে পারি, হি। এখানে একটু দেখো কোন টেন্সে আছে, অবশ্যই কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে অবশ্যই আমরা কি করব, পাস্ট পারফেক্ট, তাইলে হ্যাড নট ইটেন, ইটেনই থাকবে, হ্যাড নট ইটেন, ইটেন এনিথিং, ইটেন এনিথিং ইয়েট, এইভাবে কিন্তু উত্তরটা করতে হবে, এইভাবে কিন্তু প্যাসেজ ন্যারেশন করতে হবে। দেখো শুধুমাত্র আমরা কি করেছি, আলাদা না করে অ্যান্ড অ্যাডেড দ্যাট আরও যোগ করা যায়, যে সে এখন পর্যন্ত কিছু খেয়েছিল না, এইভাবে কিন্তু উত্তরটা করতে হবে। আশা করি রুল 5টা বুঝতে পেরেছো। দেখো রুল 6 রয়েছে, আচ্ছা প্রথম 5 নাম্বারে কিন্তু করালাম আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ বাক্য হলে, আর এটা হলো শুধুমাত্র বক্তা যদি একাধিক ইন্টারগেটিভ বলে থাকে বা প্রশ্ন করে থাকে তখন কিভাবে উত্তর করবে। দেখো আবার একাধিক ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি স্পিকার বা বক্তা একই থাকে সেক্ষেত্রে পরবর্তী সেন্টেন্সগুলোকে এগেইন আস্কড অথবা অলসো আস্কড, এত লেখার দরকার নেই, অথবা ফার্দার আস্কড, যে কোনো একটা দ্বারা কি করবে তোমরা অ্যান্সার করবে। যে এরপরে দেখো যে প্রথমে এক্সাম্পল কি রেখেছি, দ্য ম্যান সেইড দ্য বয়, লোকটি বালকটিকে বলল, হোয়াই ডু ইউ ডিস্টার্ব মি, তুমি কেন আমাকে বিরক্ত করছো,
হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? অর্থাৎ এটা একটা ছাত্র শিক্ষকের কথা। এখন দেখো তাহলে প্রথমে এটা কি বাক্য? ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভে নিশ্চয়ই তোমাদের মনে আছে, যারা আমার সবগুলো ভিডিও দেখেছে আশা করি তাদের মনে আছে। তাহলে কিন্তু অবশ্যই দ্য ম্যান আস্কড দ্য বয় এইভাবে কিন্তু উত্তরটা লিখবো। দেখো অ্যান্সারটা শুরু করলাম আমরা। দেখো কিভাবে আমরা অ্যান্সারটি করলাম, দ্য ম্যান আস্কড দ্য বয়। আস্কড হলে কিন্তু টু বসে না, ইতিপূর্বে কিন্তু তোমরা জেনে আসছো। এখন দেখো ইনভার্টেড কমা উঠে কি বসবে? অবশ্যই ইনভার্টেড কমা উঠে ডাব্লিউএস কোশ্চেন যেহেতু আছে তাহলে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন বসবে। এরপরে দেখো কনজাংশনের পরে একটা সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে? অবশ্যই দা বয়কে। তাহলে এখানে একটা হি লিখবো। এটা কিসের কিসের জন্য হলো? হিটো যে বয়ের জন্য, এরকম বক্সে আমরা একটু বোঝানোর জন্য লিখছি। এবং তোমাদের কিন্তু বিভিন্ন যে সাপ্লিমেন্ট টেস্ট পেপার কিন্তু পরীক্ষার আগ দিয়ে বের হবে, সেগুলোতে কিন্তু ঠিক এইভাবেই উত্তর করা রয়েছে। তাহলে একটা বয় থেকে আসলো। এরপরে দেখো এখন আমরা কি করব? একটা ভার বসাবো। এটা কোন টেন্সে ছিল? এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট। তাহলে কি হবে? ডু উঠে যা, এখানে শুধুমাত্র ডিস্টার্ব এইটা কিন্তু পাস্ট ফর্মে হয়ে যাবে। দেখো তাহলে আমরা লিখবো হলো এর সাথে কি যুক্ত করব? ইডি যুক্ত করব। তাহলে দেখো ডিস্টার্ব মি আছে, মি কোন পারসন? অবশ্যই এটা ফার্স্ট পারসন। এবং দেখো তাহলে কাকে অনুসরণ করবে? দা ম্যানকে। আচ্ছা দেখো এটা কোন কেসে আছে? এটা কিন্তু দেখো আই মি মাই অবজেক্টিভ কেসে আছে। তাহলে দা ম্যান থেকে হি হবে। হির অবজেক্টিভ কেস কি? হিম। এটা কিন্তু আমরা হিম বসাবো। তাহলে এখন দেখো দ্বিতীয় অংশ যে হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? এরপরে দেখো এইবার কিন্তু দেখো এবার আবারও ইন্টারোগেটিভ, তাইলে কিন্তু দ্বিতীয়বারে কি করব আমরা? অবশ্যই একটা ইফ বসাইতে পারো। এখানে ইফ বসানোর পরে ইউ সেকেন্ড পারসন, অবশ্যই দা বয়কে, দা বয় থেকে কি আসবে? হি। এটা কোন টেন্সে ছিল? এটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট, তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। হ্যাড ডান। আচ্ছা এখানে দেখো আবার ইউ পসেসিভ কেসে আছে ইওর। তাহলে কি হবে? দেখো দা বয়কে অনুসরণ করবে। তাহলে এই দা বয় থেকে হি, হিম, হিজ। তাহলে কিন্তু এখানে কি লিখবো আমরা? হিজ হিজ হোমওয়ার্ক, হিজ হোমওয়ার্ক। এছাড়া কিন্তু দেখো যে এভাবেও তোমরা লিখতে পারো হি অ্যান্ড আস্ক দ্য বয়, অথবা অ্যান আস্ক দ্য বয়। এভাবে কিন্তু যে সাবজেক্টটি না দিলেও কিন্তু চলে যাবে। যেভাবে পারো সেইভাবে কিন্তু অ্যান্সারটি তোমরা করে দিব। তাহলে দেখো কি লিখলাম আমরা? দ্য ম্যান আস্ক দ্য বয় হোয়াই হি ডিস্টার্বড হিম। সে কেন তাকে বিরক্ত করছিল এটা জানতে চেয়েছে। হি অ্যান্ড আস্কড, সে আবারও জিজ্ঞেস করলো বালকটিকে, ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করেছিল কিনা সেটা কিন্তু জানতে চেয়েছে। ঠিক একেবারেই কিন্তু তোমরা আলাদা আলাদাও কিন্তু দেখো, আমরা আগেরটা বলেছিলাম যে একসাথে উত্তর করতে পারো অথবা আলাদা উত্তর করতে পারো, তবে প্যাসেজ নিউমেশনের ক্ষেত্রে একসাথে উত্তর করাটাই ভালো। এবার আমরা রুল 7 করাবো। দেখো দেখো রুল 7-এ তাহলে কিন্তু তোমরা একাধিক অ্যাসার্টিভ বাক্য থাকলে কি করবে, ইন্টারোগেটিভ থাকলে কি করবে সেটা কিন্তু জেনে গেছে। এখন যদি একাধিক ইম্পারেটিভ বাক্য থাকে তাহলে সেক্ষেত্রে কি করবে? আবার যখন একই সেন্টেন্সে পরপর একাধিক ইম্পারেটিভ সেন্টেন্সের একই স্পিকার বা বক্তা থাকে, সেক্ষেত্রে প্রথম সেন্টেন্সটি পরবর্তী সেন্টেন্সকে শুধুমাত্র অ্যান্ড দ্বারা যুক্ত করো। ওগুলোর মতো এত অপশান নাই, শুধুমাত্র অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। দেখো একটা এক্সাম্পল দেখে নাও। দ্য টিচার সেড দ্য বয়, শিক্ষক বালকটিকে বলল, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, যে অনুগ্রহ করে বিরক্ত করো না। গো আউট ফ্রম হেয়ার, এখান থেকে চলে যাও। তাহলে কিন্তু এখানে দেখো প্লিজ অনুরোধ করা এবং গো আউট এখানে আদেশ করা। তাহলে কিন্তু এখানে দুটি ইম্পারেটিভ বাক্য। তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমটি কিন্তু অনুরোধ করেছে, তাইলে দ্য টিচার রিকোয়েস্টেড দ্য বয়। তাইলে কিন্তু দেখো প্লিজ ডোন্ট ডিস্টার্ব, এখানে তোমরা কি লিখতে পারো? রিকোয়েস্ট লিখতে পারো, অথবা শিক্ষক যে অনুরোধ না করে তোমরা কোনো কিছু যদি না বুঝতে পারো নর্মালভাবে কিন্তু অবশ্যই আমরা কি বলেছি যে কোনো কিছু অন্য অন্য বুঝাইলে তাহলে সরাসরি টোল্ড মেরে দিবে টিচার। দেখো তুমি এক্ষেত্রে দ্য টিচার টোল্ড দ্য বয় এইভাবে একটু লিখলাম। লিখে এখন দেখো যে ইনভার্টেড কমা উঠে কি বসে? তোমাদের কি মনে আছে? ইনভার্টেড কমা বসে কিন্তু অবশ্যই একটি এখানে টু বসে, কিন্তু দেখো ডু নট আছে। তাইলে কিন্তু এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রথমে একটু নটটা বসাই দিব। আগে কিন্তু নটটা বসাইতে হবে। এই যে দেখো নট টু, এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কিন্তু ডিস্টার্বই হবে। দেখো DISTURB ডিস্টার্ব। আচ্ছা মি আছে, মি কোন পারসন? ফার্স্ট পারসন। কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে, দ্য টিচার। তাহলে কিন্তু দ্য টিচার থেকে আমরা কি লিখতে পারি? টু হিম, আমাকে কেন বিরক্ত করছো, এইটা। এবং পরবর্তী অংশ কিন্তু শুধুমাত্র একটা অ্যান্ড দ্বারা যুক্ত করব, গো আউট ফ্রম হেয়ার। তারপরে কি বলছে? অ্যান ওয়ার্ডার, এইভাবে কিন্তু লিখবো যে অ্যান অর্ডার, ORDERD, অ্যান কি লিখলাম আমরা? অ্যান ওয়ার্ডারড হিম, এবং তাকে আরো বললো যে বা আদেশ করলো যে। এইবার দেখো নট নাই, তাহলে টুর পরে ভার্বের
প্রেজেন্ট ফর্ম, তাহলে কি লিখবো আমরা? গো আউট ফ্রম হেয়ার থাকলে কিন্তু টাইম এন্ড প্লেস পরিবর্তন করতে হয়, কি কি লিখতে হয়? আশা করি তোমাদের মনে আছে। তাহলে দেখো গো আউট ফ্রম দেয়ার লিখবো, দেখো হেয়ার থাকলে দেয়ার হয়, ফ্রম দেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাইলে তিনটা টাইপস প্যাসেজ নারেশনে। অ্যাসার্টিভ থাকলে কি লিখবে? অ্যাডেড দ্যাট, অ্যান অ্যাডেড দ্যাট। এরপরে দেখো ইম্পারেটিভ থাকলে অ্যান আস্কড, ফার্দার আস্কড, এবং ইম্পারেটিভ থাকলে শুধুমাত্র কি করবে? একটা অ্যান্ড দ্বারা যুক্ত করে অ্যান্সারটি করে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী রুল এই দেখো, ইনডাইরেক্ট ন্যারেশনে তা সেন্টেন্সের প্রথমে বসে। এটা কিন্তু আমরা আগেও শিখেছি। দেখো ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, তোমরা শ্রেণীকক্ষে কোলাহল করো না বা গোলমাল করো না। সেইড দ্য টিচার, শিক্ষক বললো। তাহলে কিন্তু এখানে কে কাকে বলেছে? শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে সাধারণত বলে থাকবে। তাইলে প্রথমে বক্তা কে? বক্তা কিন্তু টিচার। তাইলে অবশ্যই অবশ্যই আমরা কি লিখবো? অ্যান্সারে যা লিখবো যে দ্য টিচার। এখন দেখো এটা কি ধরনের বাক্য ছিল? এটা কিন্তু একটা ডোন্ট মেক এ নয়েজ ইম্পারেটিভ বাক্য, নিষেধ করা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখবো দ্য টিচার। দেখো দ্য টিচার ফরবিড, এখানে কিন্তু দেখো সেইড দ্য টিচার, এখানে কোনো অবজেক্টটা নাই, আমরা দিলাম না। এরপরে দেখো তাইলে কিন্তু এখানে ফরবিড কিন্তু নিষেধের কাজ করে, তাইলে কিন্তু টু এর প্রয়োজন নাই। তাহলে সরাসরি আমরা কি লিখবো? টু। এরপরে মেক এ নয়েজ যা আছে তাই কিন্তু আমরা লিখে দেবো মেক এ নয়েজ, মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। দেখো ঠিক এইভাবে কিন্তু উত্তরটা আমরা লিখে দেবো মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। তাইলে কিন্তু প্রথমে কি করবে? দেখো দা ফরবিড টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, এখানে ফরবিডের পরে যদি তোমরা অবজেক্ট ব্যবহার করতে চাও, এক্ষেত্রে কিন্তু আছে শিক্ষক কাদেরকে বলছিল? তাহলে কিন্তু অবশ্যই বালকদের, অথবা তার দ্য স্টুডেন্ট পিউপল বা অথবা পিউপলস বা এইভাবে বলছিল। এটা যদি দাও তাহলে কিন্তু অবজেক্ট এটা দিয়ে দিতে পারো। দ্য টিচার ফরবিড দ্য বয়, বালকদেরকে নিষেধ করলো, টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, যে শ্রেণীকক্ষে কোলাহল করো না। এইভাবে উত্তরটা দিয়ে দিবে। আশা করি তোমরা যে ৫ থেকে ৮ পর্যন্ত রুলটা বুঝতে পেরেছো। এটা মনে রাখলেই কিন্তু তোমরা প্যাসেজ নারেশনের ক্ষেত্রে কিন্তু আরো ভালো বুঝতে পারবে। এবং কিন্তু আমরা দেখো যে তোমাদের এই ভিডিও শেষে যে সম্পূর্ণ রুলগুলো দেখে বেসিক তোমরা আগে বিস্তারিত শেখো। বিস্তারিত শিখলে আমি কিন্তু যে ন্যারেশন কিভাবে শর্টকাট করে করা যায়, এবং প্রতিটি এসএসসি এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু বোর্ড কোশ্চেন কিন্তু সমাধানগুলো ভিডিওগুলো আপলোড করব। তোমরা অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।